দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা বীজ সংলাপে। আপনাদের সাথে আছে আমি সজল দাস। আজ আমরা বিনিয়োগ সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। বিনিয়োগের কি অবস্থা, আদৌ বিনিয়োগ হচ্ছে কিনা, কর্মসংস্থান মুখী কতটুকু বিনিয়োগ হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে কিনা, এইসব বিষয়ে আলোচনা হবে। আমার সাথে স্টুডিওতে তিনজন অতিথি রয়েছেন। আমার পাশেই রয়েছেন জনাব সাইফ ইসলাম জিলাল, সভাপতি ইআরএফ, রয়েছেন জনাব সাদাত সেলিম, উপদেষ্টা রূপায়ণ গ্রুপ, রয়েছেন জনাব এমএস সিদ্দিকী, সিনিয়র সহসভাপতি আইবিএফবি লিগ্যাল ইকোনমিস্ট। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, আপনারাও আমাদের আলোচনা অংশ নিতে পারেন। যদি বিনিয়োগ প্রসঙ্গে আপনাদের কোনো প্রশ্ন থাকে, ব্যাংকের সিঙ্গেল ডিজিট ঋণ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাদের টিভি স্ক্রিনে যে নম্বরটি দেখানো হবে সেই নম্বরে ফোন করে আপনাদের পরামর্শ কিংবা প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারেন। আমি শুরুতেই সাইফ ইসলাম জিলাল আপনার কাছে আসতে চাই। আপনি ইআরএফ এর সভাপতি হিসেবে রয়েছেন, দীর্ঘদিন ধরেই অভিজ্ঞ একজন মানুষ। কি বলবেন আমাদের বিনিয়োগ প্রেক্ষাপট নিয়ে? বর্তমানে আপনার মতামত জানতে চাই। বিনিয়োগ প্রেক্ষাপটটি কি অবস্থায় চলছে? বিনিয়োগ হচ্ছে না বললে সেটা হবে না। আমাদের যে পোশাক খাত, আমাদের টেক্সটাইল বিনিয়োগ হচ্ছে, কিন্তু দীর্ঘদিনের যে বিষয়ের কথা নিয়ে আসছে যে বিনিয়োগ আরও বাড়ছে না কেন, মানে আমরা অনেকগুলো বিষয় নিয়ে, যে আমরা একটা সময় জ্বালানির সমস্যা খুব বেশি ছিলাম, আমাদের মানে বিদ্যুৎ সমস্যা, এগুলো নিয়ে আমরা খুব বেশি মানে বারবার ব্যবসায়ীর আলোচনায় আসতো। আর সবচেয়ে আরেকটা বিষয় আলোচনায় আসতো মানে ব্যাংক ঋণের সুদ হার নিয়ে। তো সবগুলো বিষয় নিয়ে কাজ হচ্ছে। আমি মনে করি বিনিয়োগ আগামীতে অনেক বেশি হবে। যেমন আমাদের অর্থনৈতিক অঞ্চল, আমাদের প্রায় দেশের 100টা অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, সেই অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগকারীরা আসবেন। আমি বিদেশে বিশেষ করে মিরাসরা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য অনেক বড় বড় উদ্যোক্তারা আগ্রহী দেখাচ্ছেন। এখন সব কিছু বিষয় মিলে আমাদের আরও আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। যেমন ব্যবসায়ীরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবেন কিনা, তাদেরকে ওয়ান স্টপ সার্ভিস পাবে কিনা, এই বিষয়গুলোরই কাজ হচ্ছে। কাজগুলো আরও দ্রুত হওয়া দরকার, মানে কাজগুলো আরও দ্রুত না হলে বড় বিনিয়োগকারীরা আসবে না। আরেকটা বিষয় হলো আমাদের ব্যাংকগুলো যেটা করে, আমাদের ব্যাংক একেবারে মানে বিনিয়োগের একটা বিষয়, আমরা তো একটা ভুল কনসেপশন আছে যে ব্যাংক থেকে টাকা নিতে হবে প্রচলিত ধারায়। তো ব্যাংক থেকে টাকা নিতে গিয়ে আমাদের ব্যাংকাররা ওই বড় বড় উদ্যোক্তাদের টাকা দিতে আগ্রহী খুব বেশি। মানে আমি বলছি ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করার জন্য যদি ব্যাংক যেত, সেক্ষেত্রে মানে ক্ষুদ্র মাদারের শিল্প থেকে শুরু করে ওই শিল্পের একটা বিকাশ হতো। এখন যেটা হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর টাকা নিয়ে অনেক ক্ষেত্রে খেলাপি হয়ে যাচ্ছে, চালাতে পারছে না। এই বিষয়গুলো তিক্ত অভিজ্ঞতা মিলে একটা মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে আসছে। আমরা আশা করছি আগামীতে সেই সমস্যাগুলো থাকবে। আমি আসবো আপনার কাছে। আমি জনাব সাদাত সেলিম আপনার কাছে আসবো এই বিষয়টা নিয়ে, যে অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে, আরো অনেক উন্নয়ন পরিকল্পনা হচ্ছে, অনেক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু ইউটিলিটি সার্ভিস যেগুলো বলা হয়, বরাবরই ব্যবসায়ীরা অভিযোগ করে থাকেন যে এই দিকে উন্নতি না করলে কোনো কিছু করেই আর কাজ হবে না। আগে এই ধরনের সার্ভিসগুলো বিনিয়োগ উৎসাহিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বক্তব্য রাখছেন, ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক একটি বৈঠক হয়েছে, আমি একটু সেই বক্তব্য শুনে নিতে চাই। আপনার কাছে আসবো আমি। দর্শক, বাণিজ্য মন্ত্রী বক্তব্য রাখছেন, আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। যে ওষুধ শিল্প, যেটা আমাদের 2033 সাল পর্যন্ত অন দি বেসিস অফ ট্রিপস আমরা যে ট্রানজিশনাল পিরিয়ড বৃদ্ধি করতে সক্ষম হয়েছে, এটা যাতে বলবৎ থাকে। WTO মিনিস্ট্রিয়াল কনফারেন্স এই ব্যাপারেও তারা আমাদেরকে সমর্থন করবেন, আরো বিভিন্ন ইস্যুতে। এই আমরা ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশ পার্টনার। আর কিছুদিনের মধ্যে, বোধহয় খুব সম্ভবত আগামী মাসেই তিনি আমাকে দাওয়াত করেছেন। তিনি বলবেন যে বাংলাদেশের একটা বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে একটা আমাদের দেশের যারা যে FBCCI, BGMEA, MCCI, ঢাকা চেম্বার সহ আমরা বাণিজ্য ক্ষেত্রে যারা নেতৃত্ব দিয়ে থাকে বিভিন্ন, তাদেরকে সাথে নিয়ে আমাদেরকে দিল্লিতে একটা, দিল্লি বা বোম্বে যে কোনো জায়গায় হোক, আমরা ভারতের ব্যবসায়ীদের সাথে মিটিং করব, যাতে আমরা উভয় দেশের উভয়ই এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। এইটাই মোটামুটি আমরা আলোচনা হয়েছে। এখন নাও উইল রিকোয়েস্ট দ্য অনারেবল মিনিস্টার অফ কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড সিভিল এভিয়েশন অফ ইন্ডিয়া টু স্পিক ফিউ ওয়ার্ডস ইন ফ্রন্ট অফ দি জার্নালিস্ট। বাট অনুরোধ রইল, নো কোশ্চেন। I have been on an official visit of one of the most beautiful countries and one of the great friends of India to Bangladesh for the last one day, and I'll continue to be here till tomorrow. Ever since I landed, we have been having informal discussion with the Honorable Minister on one-on-one basis, with many of my colleagues talking to their counterparts to find out what are the issues that need to be addressed
And I'm very happy to say that in a formal delegation level talks that we concluded just now, we have decided to address each and every issue that both the countries have while dealing with trade with each other. This is in line with one of the great understanding, friendship and relationship that both the prime ministers of these countries share with each other. And that has resulted in the relationship with these two close neighbors is one of the best ever that we are experiencing today. This is multifaceted, multidimensional, take into consideration contemporary issues, but also creating a vision for future. And therefore, this was our job as two ministers of commerce to find out how do you give shape to this great vision and to put it into reality. Already we have noted that trade is growing, but considering the potential as well as considering the great future Bangladesh has to become in the next few years' time itself a developed country, the aspirational society of Bangladesh, which has more than half the population below age of 25, and I can see most of the youngsters representing that population in terms of journalists. We have to make sure that we work closely to also, while addressing contemporary issues, to be aspirational in nature. Because India again is a young country. Country is not young, but country of young people like Bangladesh. And therefore we have to address that, and therefore we have taken into consideration most of these issues. And therefore, as ministers already said in Bengali, which I will say it in English, because his Bengali is far, far better than mine, but his English is also better than me. Because I am comfortable in that language, I will speak that. One, to consider this aspirational part of it, India will be a $10 trillion economy in another 16, 15, 17 years' time by 2035, and soon thereafter, Bangladesh will be a developed country. So to look into this aspirational aspect, to make sure that societies in both the countries benefit, people benefit in India and Bangladesh, we have decided to look at possibility of comprehensive economic partnership agreement. This agreement will be futuristic as well as realistic. This will take into consideration all the concerns of Bangladesh and will never be signed unless we make sure that Bangladesh concerns are put into this, and then only win-win partnership can emerge. And we'll work on that and we'll take that into consideration. We also decided that BSTI certification for import into India, which has been one of the demand from Bangladesh, and we have decided to address it, and we'll definitely work on that. We'll recognize it. There are border huts, and 6 new border huts to be identified and established at the earliest, of which 2 will try to do it, even if possible, in the next 1 month or 2 months itself, and we like to work on that. We also agreed to put across of India-Bangladesh CEOs forum, because Bangladesh has demonstrated something which is exceptional. New industries like garment, which has come up in the shortest possible time and has become one of the top-class job provider in Bangladesh, but also top-class supplier of these items globally. So the CEO forums will work with each other, and this institutional arrangement of having CEO forum from India and Bangladesh put together will actually draw the action plan for implementing this vision. Because Bangladesh and India both, their economies are now driven largely by private sector. And we feel the dynamism of private sector supported by the government should be the new direction in which we move. And therefore, while both of the ministers and both the prime ministers agreed, we will also bring in the private sector through this institutionalized arrangement of having a CEO forum. We also decided that one-time push will provide to clear congestion at Patapalli, Banapol from 15th October for 2 months. Right. I think this is what we'll try to do, so that both importers into Bangladesh, exporters from India, exporters from Bangladesh, importers in India, both will benefit. And more importantly, is congestion going away. People will get even goods at earliest and probably cheaper, because there is no demurrage, no issues will be addressed. So we'll work on that. Bangladesh
I invited Bangladesh to be our partner country for a biggest event that we organize in India with the industry, which is a signature event called Partnership Summit, which will take place in India on the 16th of January 2019, and Bangladesh will be a partner country with India so that Bangladesh can look at the possibilities of getting more investments into Bangladesh from India. We have also requested the Honorable Minister to visit India in October, where we are organizing a very focused program in which the sectors in which Bangladesh needs investment, which has already been identified, and as the Prime Minister of Bangladesh has said about economic zones, which are those sectors in which India can invest, which will create more jobs in Bangladesh, which will create more economic opportunities in Bangladesh, which will create more small and medium enterprises in Bangladesh, which will create more supply chains in Bangladesh, in turn will add to several new job opportunities for Bangladeshis, and that is what we have decided to work on, and therefore I requested Minister to do that either in October or in November. We also are working on enhancing connectivity, both railways and others. In the railways, this has been an unprecedented measure that has been initiated in the last few years, particularly when Prime Minister Modi has become Prime Minister, as well as Sheikh Hasina has been a Prime Minister for 9-10 years. But both the leaders agreed, and as a former railway minister, I have tried to implement a vision. But we will provide more connectivity so that there will be seamless travel within the Bangladesh for passengers and goods both, and from India and Bangladesh as well, which will actually facilitate a great deal, because there were so many lines which are operational pre-1965, will not only restore the work has started, but also provide seamless connectivity by even gauge conversion and others. And we'll work on that, and India will be very happy to support it. There are certain sectors in India, in Bangladesh, like jute, pharmaceuticals, leather, textiles. We have decided that while the government will facilitate their growth, we'll also make sure that each of these sectors, from Indian side and Bangladesh side, the business leaders themselves will meet separately, so that all the issues, including anti-dumping, etc., we can address it very quickly, and therefore these groups will start meeting regularly, and the first meeting will also happen in the shortest possible time. Upgradation of land custom stations on Tripura-Bangladesh border is what we'll offer, and we'll like to do it. We'll do it, upgrade it, so that will also benefit them. Also, to promote jobs, tourism is one of the fastest growing job provider in the world. Every tourist that comes in brings in creates 15 on-site and off-site jobs. One of the biggest mangrove forest in the world is Sundarban. And the Sundarban is partly in India, partly in Bangladesh. So tigers keep traveling from one another. And I was saying yesterday, they travel without passport and visas. They go and they don't have nationality issues. And therefore, we will promote this tourism spot together so that world tourists can come, which will create huge jobs in both the countries, and will also offer to the tourist something which is spectacular and something which is not available anywhere else. So we'll try to develop that, and this is service sector growth that we'll try to bring in. While information technology and other services also will work together. So while we talked about goods and merchandise, we'll also try to provide support to service sector growth in both the economies and to create more jobs, because services can create far more jobs than merchandise. Therefore, we'll also work on that. Also, as a minister, and I must thank him for doing that, he was kind enough to come to New Delhi on 19th and 20th of March earlier this year. And in that meeting, we actually worked on providing leadership to a very great institution, but which is facing some crisis today, is WTO. And knowing the rich experience, the knowledge and the leadership that the Honorable Minister provided to the WTO issues globally, he led a very important discussion in our mini-ministerial, which was attended by 53 countries. This was the biggest ever mini-ministerial ever. And in that, now, after that March meeting, we are seeing even more crisis in WTO. Therefore, we have decided to revitalize WTO,
with all countries as partners. We don't want to do it at exclusion of any country, because WTO by nature is democratic. So therefore all countries who are members of WTO should participate in it, but we will work together to create a vision, the agenda, the work plan for the WTO to make it more dynamic, more efficient, without compromising the core principles of WTO. That is very important, because WTO is for developing countries as well. And the developing countries should not lose out only because some countries are already benefited and now they feel that now the turn of other countries should now we should think about something else. So we'll work together and make sure that Bangladesh, India will provide the necessary requisite support to this idea of making WTO a far better organization, far efficient organization without compromising any of the core values. And therefore we are extremely happy. In a nutshell, to summarize it, there is so many points, I cannot tell you everything else because time is there, and I am sure all of you have been standing for a long time. So I think I don't want you to stand too long. But I will tell you in a nutshell, if I want to summarize it, this is probably one of the best bilateral talks that we have held together, because while each party was very frank, Bangladesh has put across all their concerns with a right earnest, and we did the same. But at the same time, there was a strong underlying desire to address these issues without compromising the national interest of either side. Yes. And therefore, we are very keen to resolve all these issues without while taking into consideration the interest of Bangladesh industry, Indian industry, by ensuring that both should benefit. And this is something which we'll find out, that how can we develop win-win situation in the context of the challenges that we are facing today. And therefore this has been one of the great visits. I really look forward to more such visits. I have been to Bangladesh a few times before, but this is my first official visit as a minister. This is my 10th cabinet position. Every ministry I was thinking of finding a reason to come here. But I think finally it was the Commerce Ministry which helped me to bring here and reunited me with a very good friend. I visited yesterday Bola, the biggest island in Bangladesh and probably one of the best beautiful spot, not only in Bangladesh, anywhere in the world. So it was very fascinating to go there and actually to meet the common people. I think that is something which is very important. I addressed a public meeting. We went across and we met a lot of people, cross-section of society. And this is very interesting that while we conducted talk here in the room, before that, we had a huge personal interaction with large number of people. But if you ask me what is the highlight of the program, I would say the biggest highlight is to meet my friends from media. My wife also is a journalist. So thank you very much. I really appreciate it and looking forward to be in touch with you more. Thank you very much. Shono, lastly, what a great man he is. He is an efficient minister of India, very capable. He worked with in the cabinet of Mr. Atal Bihari Vajpayee as a cabinet minister, then many times member of parliament. So আমরা খুবই খুশি এবং আমরা দ্বিপাক্ষিক এত আন্তরিকতার সাথে আলোচনা করেছি, এটা আপনারা নিজেরা উপলব্ধি করতে পারেন। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ। দ্বিপাক্ষিক বৈঠক শেষে বক্তব্য রাখছিলেন ভারত এবং বাংলাদেশের দুই দেশের বাণিজ্য মন্ত্রী। আমরা শুনছিলাম তাদের বক্তব্য। আমি সাদাত সেলিম আপনার কাছে আসতে চাই। অনুষ্ঠানের অনেক সময় পার হয়ে গেল, আসলে আমরা বিনিয়োগ নিয়ে আলোচনা করছিলাম। আমি আর ওই ইউটিলিটি সার্ভিসের দিকে না গিয়ে একটু এই আলোচনায় আসতে চাই, যেহেতু একটি আন্তর্জাতিক পর্যায়ের একটা আলোচনা হলো। কি বলবেন, এই আলোচনা তো অনেক সময় হচ্ছে এবং অন্যান্য দিকে এগোচ্ছে, আপনার মতামত জানতে চাই। কতটুকু বিনিয়োগের ক্ষেত্রে প্রভাব ফেলছে এই আলোচনা? না, এটা মানে বাইল্যাটারাল ইস্যুতে তো ইন্ডিয়ার সাথে আমাদের অনেকগুলো ইস্যু আছে। আমাদের সাথে এক্সক্লুসিভ ট্রেড এগ্রিমেন্ট আছে ইন্ডিয়ার সাথে। আর ভারত, মানে এটা তো অনস্বীকার্য যে আমাদের অর্থনীতিতে ভারতের প্রভাব অপরিসীম। বিকজ আমরা মানে আপনি যদি আমরা যেটাকে বলি জিও পলিটিক্যাল যে ব্যাপারটা, এটাতে উই আর সারাউন্ডেড বাই ইন্ডিয়া, আমরা ভারত দ্বারা পরিবেষ্টিত। এবং এই ধরনের সিচুয়েশনে একটা বড় অর্থনৈতিক দেশের যখন মাঝখানে এই ধরনের দেশগুলো থাকে, সেটার একটা বড় প্রভাব সেই দেশের থাকে। অ্যান্ড ইন্ডিয়া ডেফিনেটলি আজকে চায়নার পরে, চীনের পরে, মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার। তো সেটা ঠিক আছে, বাট আমাদের সাথে যে ইস্যুটা রয়ে গেছে, যে আমাদের সাথে যে ট্রেড ডেফিসিট, যেটা আমাদের সাথে যে বাণিজ্যের যে অসম জায়গাগুলো, যে চুক্তিগুলো
অতীতে হয়েছে বা বর্তমানেও হয়েছে, সেগুলোর বাস্তবায়নটা মানে পরিলক্ষিত হচ্ছে না, ভিজিবল না, খুব একটা না। হয়তো ট্রেড এগ্রিমেন্ট হয়েছে অনেক কিছুই, ভারতীয় পণ্য, অনেক পণ্য আসছে বাংলাদেশে, বাট বাংলাদেশের পণ্য কতটুকু ভারতে যাচ্ছে, এক্সেপ্ট আপনার এই যে আমরা যেটাকে বলি পূর্ব অঞ্চলটাতে, আসাম, ত্রিপুরা, মণিপুর, এইখানে যেহেতু রোড কানেক্টিভিটিটা ভালো, এখানে ত্রিপুরার সাথে আমি জানি বাংলাদেশের একটা ভালো বাণিজ্য আছে। বাট আমার মনে হয় যে যেটা আমাদের দুই মন্ত্রী বললেন, এবং ভারতের সাথে যে সম্পর্কের আমাদের যে আমরা যে দাবি করি যে আমরা অনেক অসময়ের বন্ধু, সুসময়ের বন্ধু তো বটেই, আমার মনে হয় যে ভারতের বাংলাদেশের অর্থনৈতিক ডেভেলপমেন্টে আরও জোরদার ভূমিকা পালন করার কথা। এবং ভারতের যে ইনভেস্টমেন্টটা আমরা যদি দেখি বাংলাদেশে, সেটা কিন্তু খুব বেশি পরিলক্ষিত না। যদি বড় আকারের দেখি সেটা রামপাল বিদ্যুৎ কেন্দ্রে, সেটাতে তারা আসছে, বা তাও সেটাতে তাদের ইনভেস্টমেন্ট কতটুকু, বা তারা ইপিসি কন্ট্রাক্টর হিসেবে মেইনলি আসছে। সো ভারতীয় ওই ধরনের শিল্প কলকারখানায় যৌথ বিনিয়োগের উদ্যোগগুলো কিন্তু খুব কম, যেটা উনিও একটু আগে বলছেন যে এমনকি ভারত আফ্রিকাতে, পূর্ব আফ্রিকা এবং পশ্চিম আফ্রিকাতে যে ধরনের ইনভেস্টমেন্ট করেছে, সেটাও কিন্তু বাংলাদেশে খুব একটা পরিলক্ষিত হচ্ছে না। সো এই ট্রেড ডেফিসিটটা নিশ্চয়ই আমাদেরকে, বা এই ইনভেস্টমেন্ট ডেফিসিটটা আমাদেরকে একটু চিন্তা করে যে ভারত এই জায়গাটাতে আসলে কি ভূমিকা রাখতে চাচ্ছে, এবং আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, তার পেছনে ভারত কতটুকু সহায়ক ভূমিকা রাখবে। এই বিষয়ে আমি এমএস দিকে আপনার কাছে জানতে চাই, আপনি কি বলবেন, বিনিয়োগের ক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্কের জায়গাটি কতটুকু দৃঢ়? ভারত বাংলাদেশে, ভারত এত বড় দেশ, আমাদের সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার, কিন্তু সেই তুলনায় তাদের বাংলাদেশে ইনভেস্টমেন্ট ইনসিগনিফিক্যান্ট। এটা আশ্চর্যজনকভাবে কেন আসলে ইনসিগনিফিক্যান্ট বলে মনে করছেন আপনি? এটা আমার মনে হয় রাজনৈতিক এবং হিস্টোরিক্যাল। সেটা হচ্ছে যে ভারত তার নেইবারিং কান্ট্রিগুলোর সাথে যেভাবে আচরণ করে, অন্যদের সাথে আরো ভালো আচরণ করে দূরের রাষ্ট্রগুলোর সাথে, এটা ঐতিহাসিক কোনো ঘটনা আছে, এটা রাজনৈতিক ব্যাপার, এটা আলোচনার ব্যাপার না। কিন্তু ভারত সেখানে ভুল করছে বলে আমি বলবো। বাংলাদেশে অর্থনৈতিক প্রভাব তাদের দিন দিন কমে যাবে, কারণ একসময় ওরা প্রথম 1 নম্বর ট্রেডিং পার্টনার ছিল, এখন আমাদের 1 নম্বর ট্রেডিং পার্টনার হচ্ছে চায়না। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ হয় জাপান থেকে এককভাবে। এখন আপনার আশ্চর্যজনকভাবে হলো গত 1 বছরে বাংলাদেশে ড্রামেটিক্যালি টোটাল বিনিয়োগ হয় পর 5 to 6 বিলিয়ন। একটা সিগারেট ফ্যাক্টরিতে জাপানিজ একটা কোম্পানি $2 বিলিয়ন ইনভেস্ট করেছে, এবং ওরা নিপ্পন স্টিল, ওরা অলরেডি ম্যাকডোনাল্ডসের সাথে জয়েন্ট ভেঞ্চার করেছে, অলরেডি ওরা জায়গার জন্য অ্যাপ্লিকেশন করেছে। শুধু তাই না, ওদেরকে গজারিয়াতে একটা এক্সক্লুসিভ এক্সপোর্ট জোন দেওয়া হয়েছে জাপানিজদেরকে। ওইটার পরে ওরা বোয়ালখালীতে, চিটংয়ে আরেকটা জোন চাচ্ছে 1000 একর জমি। অর্থাৎ ওরা অ্যাগ্রেসিভলি আসছে। যেমন হিসাবে এখন মনে হচ্ছে যে একসময় বাংলাদেশে যতগুলি জাপানি কোম্পানি অফিস ছিল, প্রায় সবগুলো অফিস উঠে গিয়েছিল। এখন গতকাল বা আজকে পর্যন্ত 270টা জাপানিজ কোম্পানি বাংলাদেশে অফিস আছে, এর ভিতর গত 1 বছরে এসছে প্রায় 50টার মতো। এবং এরা সবাই বিনিয়োগের, কারণ জাপানিরা অপ্রয়োজনীয় কোনো কাজ করে না, ওরা ইনভেস্ট করতে আসছে। সুতরাং শিল্পে ইনভেস্ট করার জন্য খুব পজিটিভলি ওরা আসছে। চাইনিজ ইনভেস্টমেন্ট প্রচুর, যদিও এখনো যতটুকু আশা করেছি ততটুকু হচ্ছে না। কিন্তু সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে ভারতের ইনভেস্টমেন্ট এখানে সবচেয়ে কম, যেটা ওরা সবচেয়ে বেশি করতে পারতো, তাদের এখানে ইনভেস্ট করা প্রয়োজন, সেটাই তারা করেনি। আমার মনে হয় এটা ভারতীয়দের রাজনৈতিক ভুল। জি, জনাব সাইফ ইসলাম জিলাল, শুধুমাত্র ভারত নয়, যেটি বলছিলেন এমএসের দিকেও, যে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অনেক দেশ আসছে, অনেক দেশ এখনো সেভাবে আসছে না। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ঘাটতির পিছনে মূল কারণগুলো কি মনে হয় আপনার কাছে? ওইভাবে ঠিক বলে না। দীর্ঘদিন থেকে আমাদের দেশের ব্যবসায়ীরা যে কথাটা বলে যে আমি দেশি বিনিয়োগকারী যদি ওইভাবে না আসে, তো বিদেশি বিনিয়োগকারী তো দেশি বিনিয়োগকারীকে দেখে, যে দেশি বিনিয়োগকারী যদি স্বস্তি না পায়, সে যদি পদে পদে বাধা পায়, সে যদি মানে ওয়ান স্টপ সার্ভিসের যে কথাটা দীর্ঘদিন ধরে চলে আসছে সেই বিষয়টা না পায়, তাহলে সেটা একটু স্লো হবে। সে দেখে হলো তার বিনিয়োগটা কোথায় নিরাপদ, কোথায় সে লাভ করতে পারবে। শুধু আমাদের এখানে কি, আমাদের এখানে শুধু শ্রম সস্তা, মানে সস্তা শ্রমিক পাওয়া যায়, আনুষঙ্গিক সব কিছু পাওয়া যায় কিনা। আমরা যদি দেখি আমাদের ঢাকা চট্টগ্রাম 4 লেন, সে কত বছর লাগলো ঢাকা চট্টগ্রাম 4 লেন করার জন্য। তো বিষয়গুলো মানে দীর্ঘদিনের আলোচনা, দীর্ঘদিনের ছিল, অভিযোগ ছিল। আমি যে কারণে প্রথমেই বললাম যে এখন আমরা আশাবাদী, যে কারণে বিদেশি বিনিয়োগ আসার জন্য আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলোতে ভিড় করছে প্রচুর। উনি যেটা বললেন যে জাপানি বিনিয়োগকারীরা আসতেছেন, চীনের বিনিয়োগের জন্য তো বাংলাদেশে একটা রীতিমতো একটা মানে বড় সম্ভাবনা দেখা দিচ্ছে। সম্ভাবনা এই কারণে যে মানে
যুক্তরাষ্ট্রের সাথে তাদের যে দ্বন্দ্ব, তাদের এখানে পণ্য নেবে না, আমাদের মানে ওদের এখন একটা সুযোগ আসছে যে বাংলাদেশে বিনিয়োগ করে সেই পণ্য যুক্তরাষ্ট্র পাঠানোর। মানে আমাদের এখানে এখন মানে অবকাঠামোগত সুযোগ সুবিধাগুলো অনেক বাড়ছে। আমাদের যদি পদ্মা সেতুর কাজ শেষ হয়ে পড়ে, আমাদের যে এখন এই যে বিদ্যুতের সময় যে সমস্যা শেষ হয়ে পড়ে, আমাদের অঞ্চলগুলো তৈরি হয়ে পড়ে, তাহলে বিদেশি বিনিয়োগ আমার মনে হয় যেন মানে আমরা দীর্ঘদিনের যে অভিযোগ, সেই অভিযোগ আর থাকবে না, সেটা অনেক দূরে গিয়ে নিয়ে যাবো। জনাব সাদাত সেলিম, আমি বিদেশি বিনিয়োগ আসছে না, দেশি বিনিয়োগকারীরা যাচ্ছে না, তাদের দেখে তারপরে তারা আসবে, মানে আগে দেশি বিনিয়োগদেরকে উৎসাহিত করতে হবে। আমি আসবো আপনার কাছে, একটা বিরতি নিতে চাই তার আগে। দর্শক, নিউজ24 বিশ্ব সংলাপে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ24 বিশ্ব সংলাপে। আমরা আলোচনা করছি বিনিয়োগ সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে। জনাব সাদাত সেলিম, বাংলাদেশের অনেক বড় বড় গ্রুপ রয়েছে যারা কাজ করছে, আবার অনেক ছোট গ্রুপ কিংবা অনেক ছোট উদ্যোক্তা নতুনভাবে উঠে আসার চেষ্টা করছে। বিনিয়োগের ক্ষেত্রে একটি অন্যতম প্রয়োজনীয় বিষয় হচ্ছে মানি সোর্স। বাংলাদেশের অল্টারনেটিভ মানি সোর্স বলতে ব্যাংকিং এবং শেয়ার বাজার, দুটি জায়গায় আমরা দেখেছি গত বেশ কয়েকদিন ধরে খারাপ একটা অবস্থা গেছে। এখন কি অবস্থা, এবং সিঙ্গেল ডিজিট লোন নিয়ে বারবারই একটি কথা আসছিল এবং বৈঠকের মাধ্যমে সেই বৈঠক নিয়ে অনেক কথা হয়েছে, কি বলবেন আপনি, আসলে কতটুকু মানা হচ্ছে সেই সিঙ্গেল ডিজিট লোন? পুরো জিনিসটা আমার কাছে খুব কনফিউজিং মনে হয়। প্রথম কথা, আমি কারণ হলো 9% দিয়ে আমি শুরু করি। 9% সিঙ্গেল ডিজিটে ইন্ডাস্ট্রিয়াল লোনকে নামিয়ে নিয়ে এসে অত্যন্ত প্র্যাগম্যাটিক ডিসিশন। বিদেশে আরও কম, 5%, 4, 5, 6-এর উপরে হয় না। চায়নাতে 3% লোন দেয়। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য এটা দরকার, কারণ যে প্রফিটেবিলিটি বর্তমান পৃথিবীতে বিশ্ব মুক্ত বাণিজ্যের যে কম্পিটিশন, তাতে যদি ব্যাংকের ইন্টারেস্ট একটা মুনাফা খেয়ে নেয়, তখন বিনিয়োগকারীরা ওইভাবে ইনভেস্ট মানে করতে আগ্রহী হয় না। বাংলাদেশে বড় বড় গ্রুপ মানে আমি এই ফোরামে অনেকবার এসেছি, News24। আমি যে জায়গাটায় কথা বলতে চেয়েছি বা চাই এখনও, যেটা দিলালের সাথে আমার কিছুটা মিলে যায়, যে আমরা খুব বড় বড় গ্রুপ, ভারী ইন্ডাস্ট্রি, বড় ইন্ডাস্ট্রির কথা বলি। বাংলাদেশের ইজ এ পপুলাস কান্ট্রি, ভীষণ জনসংখ্যার দিক থেকে ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রি। চায়না যে জিনিসটা করেছিল, যে আজকে ইন্ডাস্ট্রি, ওরা ছোট ইন্ডাস্ট্রিগুলোকে ওরা প্রমোট করেছিল। আমাদের এখানে এসএমই আছে, এসএমই ফাউন্ডেশনও আছে, বাট এসএমইর আমরা কিন্তু সেই অ্যাগ্রেসিভনেসটা দেখি না, যেটা ক্ষুদ্র বিনিয়োগকারী, ইয়াং এন্টারপ্রেনিয়ারশিপ। আজকে যদি তরুণ উদ্যোক্তা আমরা তৈরি না করতে পারি, আজকে আপনি দেখেন যে এই যে এত ছেলে পেলে বেকার, কিন্তু আমরা যদি এদেরকে বিনা জামানতে অল্প ঋণ দিতে পারি, আমি এটা অনেক আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছিলাম যে আপনারা এত হাজার কোটি টাকা আপনাদের ঋণ খেলাপি, আপনারা সেই লোন রিকভারও করতে পারেন না, রাইট অফ করেন, দেন না 5,000 কোটি টাকা, আপনারা ভাববেন এই টাকাটা ফেরত আসবে না, রাইট অফ করে দেবেন। ইয়াং এন্টারপ্রেনিয়ার তৈরি করুন, তরুণ উদ্যোক্তাদেরকে তৈরি করুন, যারা গ্রামে গঞ্জে যে ছোট্ট স্মল স্কেল, অনেক আমরা অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি, আমরা কুটির শিল্পের মাধ্যমে, আমরা ছোট্ট যন্ত্রাংশ আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি। আপনি জিঞ্জিরা, ঢাকার ওপাশে কেরানীগঞ্জে ছোট অনেক কিছু তৈরি হচ্ছে, অনেক জায়গায়। বগুড়াতে একটা ছোট্ট কটেজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট একটা এলাকা আছে, ক্ষুদ্র শিল্প। কিন্তু এই জায়গাটাতে সরকারের এসএমই একটা পলিসি আছে, এসএমইর একটা ফান্ডও হয়তো আছে, কিন্তু এইটাকে কিভাবে দিবে, কিভাবে সেই নীতিমালাগুলো খুব আমার কাছে খুব বোধগম্য ব্যাপার না। এই জায়গাটাতে কিন্তু আমরা কাজ করতে পারি। এই জায়গাটা একটা বিশাল গ্যাপ, অ্যান্ড আই থিঙ্ক আমাদের তরুণ উদ্যোক্তা তৈরি করতে হবে। এটা না হলে পরে আমাদের ভবিষ্যৎটা, এই যে একটা বিশাল বেকার শ্রেণী, এই যে ড্রাগ, মাদক, হতাশা, আমার মনে হয় এইটার থেকে বের করে নিয়ে আসার জন্য, এদেরকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য আমাদের যে একটা বিশাল একটা তরুণ এবং যুবক গোষ্ঠী আছে, এদেরকে যারা পারছে তারা বিদেশে চলে যাচ্ছে, যারা পারছে না দেশে হতাশায় ভুগছে। আই থিঙ্ক উই শুড ইউটিলাইজ দেম। এইটার আমি যেটা বিনিয়োগের ক্ষেত্রগুলোতে বড় বাধা হয়ে দাঁড়ায়, যেটা সবাই খুব স্বতঃসিদ্ধ একটা ব্যাপার, যে অবকাঠামো, ভৌত অবকাঠামো। আমরা বেজার একটা খুব বড় একটা মানে প্রাইভেট ইপিজেড মানে জোন, রপ্তানি জোনগুলো তৈরির ব্যাপারে আমরা একটা উদ্যোগ লক্ষ্য করছি, কিন্তু এগুলো কার্যকর হতে সময় লাগবে। অবকাঠামো নেই, রাস্তাঘাট নেই। দিলাল বলল ঢাকা চিটাগং 4 লেন হতে কত বছর সময় লেগেছে, 8 লেন 12 লেন রাস্তা। আমি ইন্ডিয়াতে বা নয়দাতে দেখে এসেছি, দিল্লি টু নয়দা, কানপুর, আগ্রা ইন্ডাস্ট্রিয়াল হাবে, ইউপিতে 8-12টা লেনের রাস্তা।
কমিউনিকেশন ইজ সো কুইক। এই জায়গাগুলো যদি আমরা ইনভেস্টমেন্ট না করি, আমরা অনেক কথা বলতে পারি সভা সমিতি সেমিনার ইভেন এই টক শোতে, বাট এগুলো আসলে কতটুকু কাজে আসবে। আর আমার মনে হয় যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, এসএমই এই জায়গাগুলোতে সরকারের আরও বড় নজর দেওয়া দরকার। ইনভেস্টমেন্ট কেন হবে না? বাংলাদেশের শ্রমঘন দেশ, আমাদের এখন ভিয়েতনামের পরেও আমরা সস্তা লেবার, আমাদের একমাত্র বোধহয় মিয়ানমার আমাদের চেয়ে সস্তা, এমনকি কম্বোডিয়া লাওসের চেয়েও আমাদের লেবার সস্তা। আমাদের সেই বিশাল জনগোষ্ঠী আছে যাদেরকে আমরা কাজে লাগাতে পারি। আমরা উৎপাদনমুখী একটা বিশাল মানে এখানে বিপ্লব ঘটানো যায়। আমি জনাব এমএস থেকে সিঙ্গেল ডিজিট ব্যাপারে আপনার মতামত জানতে চাই। বিনিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ব্যাংক লোন। পুরনো প্রশ্ন, পুরনো উত্তর। সিঙ্গেল ডিজিট আজকের পত্রিকায় পড়বেন, সরকার 5% ইন্টারেস্ট রেটে সরকারি কর্মকর্তা থেকে ফ্ল্যাট কেনার জন্য ব্যাংক লোন দেবে। তো সরকারি কর্মকর্তা থেকে যদি 5% ইন্টারেস্ট রেটে লোন দিতে পারে, এটা ইমপ্লিমেন্ট করতে পারে, সরকার ব্যাংকের সাথে এগ্রিমেন্ট করে এটা করতে পারে, তো বিজনেসকে 9% ইন্টারেস্ট রেটে লোন দেওয়ার ব্যাপারে এগ্রিমেন্ট করে না কেন, সেটা এনফোর্স করতে পারে না কেন? এটা হচ্ছে সদিচ্ছার অভাব। এই বিনিয়োগের ব্যাপারে শুধু ব্যাংক নয়, ওই ইজ অফ ডুইং বিজনেস নিয়ে যে কথাগুলো, আপনি ইজ অফ ডুইং সবগুলো ইন্ডেক্স আপনি যদি দেখেন, সবগুলোই সরকারের হাতে। সরকার রুলস রেগুলেশনগুলো যদি ইজি না করে, না কমায়, তাহলে এই দেশে বিনিয়োগ করার কোনো সুযোগ নাই। এবং সেই জন্য এই সুযোগ নাই, এটাকে আপনারা যতই চিৎকার দেন, কে ইনভেস্ট করবে? বাধ্য না হলে কেউ এখানে ইনভেস্ট করে না। আপনার প্রথম একটু আগে আমরা বিদেশি বিনিয়োগ নিয়ে কথা বলছিলাম না? জি, বিদেশি বিনিয়োগের উনি একটু আগে বললেন যে লেবার কস্ট কম ভিয়েতনামে। জাপান থেকে, ভিয়েতনাম থেকে ইন্ডাস্ট্রিগুলো প্রথম বাংলাদেশে আসে, এখানে চেষ্টা করে ব্যর্থ হয়ে ওরা ভিয়েতনামে যায়। ভিয়েতনামে যেয়ে ওরা ইন্ডাস্ট্রি সেট আপ করে, দুই একজন যেখানে ব্যর্থ হলে তারা আবার বাংলাদেশে ফেরত আসে, এসে বাধ্য হয়ে এখানে ইন্ডাস্ট্রি করে। অর্থাৎ আমরা তাদেরকে তাড়িয়ে দিতে চাই, ওরা আমাদের দেশে আসতে চায়। সত্যিকার সিচুয়েশন হচ্ছে এইটা। এখানে আপনাকে একটা সময় দিলে বলতে পারি, একবার 30 জন জাপানি এন্টারপ্রেনার বাংলাদেশে আসলো। 30 জন, সবাই 30 জনেরই ইন্ডাস্ট্রি আছে চায়নার। এটা চায়না প্লাস ওয়ান পলিসি। জাপান ঠিক করলো যে আমরা চায়নার পরে আমরা বাংলাদেশে যাব ওয়ান ইন্ডাস্ট্রি করার জন্য। তো ওদের 30 জন বড় ইন্ডাস্ট্রি আসলো বাংলাদেশে। ওরা বাংলাদেশে এসে এফবিসিসি এর সাথে মিটিং করলো, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি, সব জায়গায় মিটিং করলো। তা আমি অন্যটা যে মিটিংয়ে আমি ছিলাম সেই মিটিংটা বলি। এফবিসিসি এর মিটিংয়ে ওরা 30 জন এদিকে বসছে, বাংলাদেশের সব বড় নেতারা, বিজনেস লিডাররা এখানে, আমি এক কোনায় বসে আছি। সেখানে বক্তৃতা শুরু করলো। প্রথমে জাপানি লিডার বললো যে আমরা তোমাদের দেশে ইনভেস্ট করতে চাই, আমরা এখানে এসছি, তোমাদের এখানে জায়গার রেজিস্ট্রেশন পলিসিটা কি, বিনিয়োগ রেজিস্ট্রেশন করতে কতদিন লাগে, তোমাদের এখানে জায়গার দাম কত, র মেটেরিয়ালসের উপরে এভারেজ ট্যাক্স কত, তারপরে তোমাদের এখানে কোম্পানির যে ডিসপিউট হয়, ডিসপিউটটার লিগ্যাল সিস্টেম কি এখানে, এই কথা 1 মিনিটে বক্তৃতা দিয়ে ছেড়ে দিল। এরপরে আমাদের নেতারা, বড় বড় নেতারা বক্তৃতা দেওয়া শুরু করলেন। প্রত্যেকে একই কথা বললেন, অনেক লম্বা একটা বক্তৃতা দিয়ে বললো আমাদের দেশে লেবার কস্ট খুব, তোমাকে উদাহরণ আহ্বান জানাই তোমরা এই দেশে ইনভেস্ট করো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তারা যে 7-8টা প্রশ্ন করলো, একটা প্রশ্নের উত্তর কেউ দিল না। আচ্ছা, আমি যখন হাত তুলে বললো যে ভাই আমাকে, আমি তো নেতা না, তো বললো যে আমি একটু প্রশ্নের উত্তর দিতে চাই। আমি যখন প্রশ্নগুলো আধা আধি উত্তর দিলাম, তখন আমাকে প্রেসিডেন্ট থামেন। তা এরপরে মিটিংয়ের পরে আমি প্রেসিডেন্টকে বললাম যে আপনারা করেছেন কি, এরা তো আগামী নেক্সট ফ্লাইটে জাপান চলে যাবে, আপনারা, ও যে প্রশ্নটা করেছে, জাপানিজরা খুব স্পেসিফিক প্রশ্ন করে, স্পেসিফিক উত্তর চায়, আপনারা সেই উত্তরের ধারে কাছেই গেলেন না, আপনারা খালি উদারত আহ্বান জানালেন বিনিয়োগ করার জন্য। আমাদের যত মন্ত্রীরা বিদেশে যায়, যত নেতারা, সরকারি কর্মকর্তা, খালি উদারত আহ্বান জানায়, আসো আমাদের দেশে ইনভেস্ট করো। ওদের যে প্রবলেম, কেন এই দেশে ইনভেস্ট হয় না, একটা প্রবলেমও অ্যাড্রেস করার চেষ্টা করা হয় না, সেটাই হলো সবচেয়ে বড় দুঃখ। সাহেব ইসলাম জিলাল, আপনি কি বলবেন? অনেকগুলো বিষয় নিয়ে আসছেন। আমি ওই প্রথমে যেটা বলি যে ব্যাংক ঋণের সুদ হার কেন 6% বা 5% নিয়ে আসে না, এটা তো ব্যাংক তো ব্যবসা করে, ব্যাংক তো আমানত নেয় এবং সে দেয়। কর্মকর্তাকে কি করে 5% ইন্টারেস্ট দেয়? সরকার দেয়, সরকার দেয় না, ব্যাংক দিচ্ছে। ব্যাংক এগ্রিমেন্ট, সরকারের সাথে ব্যাংকের একটা চুক্তি আছে, সেই চুক্তিটা দেশের সাথে ব্যবসায়ীদেরকে দেওয়ার জন্য
সেই চুক্তিটা কেন করে না সরকার এবং ব্যাংক? এখন আমি যেটা যে কারণে আশাবাদী যে মানে সরকারের সিদ্ধান্তে নয়সয় করা হলো, তো সেই সিদ্ধান্ত যখন করা হলো এখন সুযোগ আসছে ব্যবসায়ীরা সেটা বাস্তবায়নের জন্য সরকারকে একটা রিসার্চ করা, গবেষণা করা কিভাবে ব্যাংক টিকে থাকতে পারবে, সে তার ব্যবসা করবে এবং পাশাপাশি তার উদ্যোক্তারা লাভবান হবে। মানে এই বিষয়টা যে এখন লাভবান হওয়ার কথাটা কেন বললাম, এখন যে অর্থনৈতিক অঞ্চল আসছে, এখন যে অবকাঠামোগত কাজগুলো হয়ে আসছে, ডুইং ব্যবসার যে জটিলতাগুলো সেটা কমানোর যে একটা উদ্যোগ, মানে এখনই মানে সবার আগানো উচিত যে কিভাবে বিষয়টাকে কার্যকরীভাবে আমরা ফল পেতে পারি। যে আমরা যেটা উনি বললেন যে জাপানের বিনিয়োগের কথা, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের সবচেয়ে ভালো বিশ্বস্ত অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ভালো বন্ধু ছিল জাপানের বিনিয়োগ, জাপানের অনুদান, জাপানের সাহায্য, সব কিছুতে আমরা মানে এত বিশ্বস্ত বন্ধু। জাপানকে অনেক ক্ষেত্রে আমাদের শিল্পায়নের ক্ষেত্রে অনেক বড় অবদান জাপানের, সেই জায়গাটাকে আমাদের নিয়ে আসতে হবে। কারণ আমাদের মানে অনেক বিনিয়োগকারী আছে, বিশ্বস্ত বন্ধু, অবিশ্বস্ত বন্ধু। একটা প্রজেক্ট একটা কম টাকায় কাজ নিয়ে 4 বছরের কাজকে কিভাবে 16 বছর নিতে হয় সেটা আমরা দেখেছি। মানে আমাদের ঢাকা চট্টগ্রাম ফোন লাইনের কথা যদি বলতে হয়, সেটা আমরা আমাদের সে বন্ধু প্রতিম দেশের ব্যবসায়ীদের ওটা দেখেছি। তো সেক্ষেত্রে জাপানের আজকে খুব বেশি দরকার। মানে আমরা মানে কয়েকটা বিষয়, একটা হলো ব্যাংক ঋণের সুদ হারের ব্যাপারে সরকার দৃষ্টিতে আসছে, নয়সয় করা হলো। এদিকে 4 লেন যেভাবে হোক হয়ে আসছে, এদিকে এলএনজির বিষয়টা হয়ে আসছে, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, অর্থনৈতিক অঞ্চল অনেকগুলো হয়ে মানে ডেভেলপ করেছে, সবকিছু মিলে সবকিছু এগিয়ে চলেছে। কিন্তু আসলে এমএস দিকে যেটি বললেন যে পরিষ্কার উত্তরের সময় কিন্তু এসেছে, আমাদের সেদিকে কিছুটা হাঁটতে হবে। আমাদের সরকার সে সময় হলে সেলিব্রেট যে কথাটা বললো, আমাদের যে এখন মানে জনসংখ্যার বোনাস কাল, আমাদের যে মানে উদ্যোক্তারা, আমাদের যে ইউনিভার্সিটি গ্রাজুয়েটরা লেখাপড়া করে বসে আছে, কর্মসংস্থান হচ্ছে না, তাদেরকে উদ্যোক্তা করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। সেটা ব্যাংককে বাধ্য করতে হবে যে এদেরকে লোন দাও, প্রয়োজন জামান ছাড়া, প্রয়োজন রাষ্ট্র এক্সরেক অথবা সার্টিফিকেট বন্ধক রাখো। একটা বিরতি নিতেই হচ্ছে আমাকে। আমি আসবো আপনার কাছে জনাব সাদাত সেলিমের বিষয় নিয়ে। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিরল ডাটা বিশ্বংলাপে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিরল ডাটা বিশ্বংলাপে। বিনিয়োগ সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি। জনাব সাদাত সেলিম, উদাত্ত আহ্বানের ব্যাপারে কথা হচ্ছিল। আমরা আস্তে আস্তে আমাদের কাজ হচ্ছে না তা না, আস্তে আস্তে এগোচ্ছি আমরা, কিন্তু স্পেসিফিক হওয়ার সেই সময় এসছে কিনা আপনার কাছে কি মনে হয়? আমার তো মনে হয়, বিকজ আমরা এখন যদি WTO গ্লোবাল কম্পিটিশন এই কথাগুলো বলি, মানে এই জায়গাগুলোতে যদি বাংলাদেশকে টিকে থাকতে হয়, আমার মনে হয় যে বর্তমান যে অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এটার থেকে একটা রেভলিউশনারি চেঞ্জ দরকার। এই চেঞ্জটা করার জন্য প্রথম মানসিকতাটা পরিবর্তন করতে হবে যে যারা এইটা বাস্তবায়নে আছেন। আমাদের বাংলাদেশের আমাদের যে সমস্যাগুলোর কথা আমরা এতক্ষণ শুনে আসলাম, আমরা প্রতিনিয়ত শুনি, এগুলো বহু রাউন্ড টেবিল সেমিনারে বলা হচ্ছে। আমার মনে হয় প্রথম বাধা হচ্ছে দুর্নীতি, কারাপশন অ্যান্ড আমলাতান্ত্রিক জটিলতা। আমাদের যারা আমলা আছেন তাদের মানসিক কোনো পরিবর্তন হয় নাই যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা SDG বলছি, আমরা LDG থেকে উত্তরণ করলাম, কিন্তু আমাদের মানসিকতা এখনও ঔপনিবেশিক আমলের। উই স্টিল হ্যাভ দি মানে সেই মানে কলোনিয়াল মেন্টালিটি, এবং আমাদের আমলাদের কোনো পরিবর্তন নেই। উনি ফাইল রেখে দেবেন, উনি ছাড়বেন না। পল্লী বিদ্যুতে গেলে একটা কানেকশনের জন্য দিনের পর দিন ঘুষ তো আছে, স্পিড মানি বলছেন ওনারা এখন, করে তারপর আপনি পাবেন না। মানুষের যতদিন পর্যন্ত মানসিক পরিবর্তন না হবে আমরা অনেক কিছু করতে পারি। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের চারিপাশের পৃথিবী উন্নত হয়ে যাচ্ছে। ভিয়েতনামের কথা উনি বললেন, আমি বললাম, সবাই জানি একটা ওয়ার টন কান্ট্রি। 15 বছর নাপাম বোমা এবং দিয়ে ওদেরকে আমেরিকা তছনছ করে দিচ্ছে। ভিয়েতনামের এক্সপোর্ট আমাদের চাইতে মানে অনেক গুণ বেশি, তারা চলে গেছে। আমরা পারছি না। আমাদের একটা জায়গা আর হলো কারাপশন, অসম্ভব দুর্নীতি প্রতিটা লেভেলে, প্রতিটা জায়গাতে। জমি রেজিস্ট্রেশন হবে না, জটিলতা তৈরি করে রেখে দেবে তহসিলদার অফিস, এসি ল্যান্ড অফিস, দিবে না আপনাকে, আপনার এই মিউটেশন ওই পর্চা নাই জমির। এই যে আমি বলতে গেলে এরকম 6টা সেশন লাগবে কথা বলতে। বিদ্যুৎ নিতে পারবেন না, রাস্তাঘাট মেরামত হবে না, টেন্ডারবাজি।
এই যে জটিলতাগুলো, এগুলোর থেকে যদি এটার জন্য আমার মনে হয় একটা জাতি, এটা আমি কোনো রাজনীতি কে দল ক্ষমতায় আসলেন, কারা থাকবেন, কারা চালাবেন, এটা ওনাদের ব্যাপার। আমরা ব্যবসায়ীরা আমরা একটা নিরাপদ জায়গা চাই, আমরা বিনিয়োগ করতে চাই এবং আমরা দেশের একটা ভালো জায়গা দেখতে চাই বাংলাদেশ। এমএসের দিকে আপনার পরামর্শ জানতে চাই। এখন আসলে অনেক সমস্যা রয়েছে, কিন্তু এই সমস্যার মধ্যে কথাও বলা হচ্ছে, অনেক কথা তো বলতে হবে, নাহলে সমাধান তো আসতে হবে। আপনি কি বলতে চাইবেন? আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা সংক্ষেপে? পরামর্শ হচ্ছে যে বিদেশি অর্গানাইজেশনগুলো কতগুলো স্পেসিফিক আমাদের প্রবলেমগুলোকে বের করে, এই যে করাপশন ইন্ডেক্স, ইজ অফ ডুইং বিজনেস, এই যে এইগুলো আছে, এগুলোতে ওরা নিজেরাই ইনভেস্ট করে আমাদেরকে আমাদের প্রবলেমগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এবং কোথায় কত পার্সেন্ট চেঞ্জ করে, কোথায় আইনটা চেঞ্জ করতে হবে, কোথায় রুলটা পরিবর্তন করতে হবে, এইসব ব্যাপারগুলো ওরা অলরেডি বলে দিয়েছে। এটা আমরা নিজেরা আবিষ্কার করি না, দুর্ভাগ্যজনক ওরাই বলে দিয়েছে। বিশ্ব ব্যাংক, IMF, যতই আপনি বিশ্ব ব্যাংকে গালি দেন, ওরা যে স্পেসিফিক পরামর্শ দিয়েছে এটার বাইরে কিন্তু নিজেরা কিছু করতে পারি নাই। এখন এই ইন্ডেক্সগুলোকে ধরে যদি একটা একটা করে ধরে যদি সরকার এগুলোকে অ্যাড্রেস করে, এবং প্রাইমারি আপনি তো সংক্ষেপে একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে বলি একটা কথা, আর এখন থেকে 25 বছর আগে বাংলাদেশে একজন ব্রিটিশ হাই কমিশনারকে বললাম যে তোমার দাদা এই দেশে আমলাতন্ত্র তৈরি করেছে, হ্যাঁ, তোমার দেশে আমলাতন্ত্রের সাথে আমাদের দেশে আমলাতন্ত্র কম্পেয়ার করো। তখন সে বলছে যে তার তখন 20 বছর চাকরি হয়ে গেছে। সে বলে যে দেখো, আমি যখন চাকরিতে জয়েন করেছি ব্রিটেনের ফরেন সার্ভিসে, তখন ব্রিটেনে যে আমলাতন্ত্রটা ছিল, আজকে 25 বছর পরে সে আমলাতন্ত্রের সাইজ হয়ে গেছে 1/4। এবং আমাদেরকে বলা হয়েছে, আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে যে তুমি যে কাজটা করছো এটা কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা কি, অর্থাৎ তুমি যে একটা অ্যাকশন নিচ্ছ, যে পরিমাণ টাকা খরচ হচ্ছে, তোমার একটা ম্যান আওয়ার খরচ আছে, তোমাকে অফিস ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, এটার বেনিফিট কিনে এখন পাচ্ছে। তো আমি তখন তাকে বললাম যে বাবা, আমাদের তো 25 বছর আগে আমাদের যে আমলাতন্ত্র ছিল এটা সাইজ 10 গুণ হয়ে গেছে, আমার কাছে সেখানে কমাতে হবে। সবচেয়ে বড় কথা হলো ডিরেগুলেশন, সরকারকে ছোট করে ফেলতে হবে, ডিরেগুলেশন করতে হবে, মানুষকে ফ্রিলি বিজনেস করতে হবে, দিতে হবে। বিজনেস বললে তো আবার আপনারা রাগ করে যাবেন, ইকোনমিক অ্যাক্টিভিটিস করতে। ইকোনমিক অ্যাক্টিভিটিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সাইফ ইসলাম বিলাল, আপনাকে দিয়ে শেষ করব। অনেক সমস্যা রয়েছে, অনেক আমরা হতাশ হতে চাই না। না, ওই যে আমি যেটা বললাম যে বড় উদ্যোক্তা আসছে, আমাদের নাই সেটা না, একেবারে নাই। আমাদের ব্যবসায় আসছে, আমাদের গার্মেন্টস আমাদের বিশ্ব নেতৃত্ব দিচ্ছে। আমরা এখন এই বিষয়টা যেটা বললাম যে দীর্ঘদিনের জটিলতাগুলো অল্টারনেটিভ একটি সোর্স তৈরি করার প্রয়োজন রয়েছে, এটা আলাদা আলোচনার সময় রয়েছে। আমি যেটা সুপারিশ করি, আমি মনে করি আমাদের দেশের শিল্পায়ন, এখন এই শিল্পায়ন অন্যতম দাবিদার কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো একেবারে প্রথম প্রজন্মের ব্যবসায়ীদের ধরে এনে আস্তে আস্তে সে বিনিয়োগ করেছে। আমরা যেটা আজকে গার্মেন্টসে আমরা নেতৃত্ব দিচ্ছি, আমার মনে হয় এখনো চাইলে ব্যাংক, সে আমাদের যে শিক্ষিত উদ্যোক্তা, যেটা এর আগে কথাটা আসলো, যে শিক্ষিত মানে আমরা যদি এই উদ্যোক্তাগুলো তৈরি করি, আমাদের যে মানে বিশাল একটা মানে বসে আছে বেকার, আমাদের শিক্ষিত বেকার, তাদেরকে যদি আমরা ক্ষুদ্র শিল্পে যদি বিনিয়োগ করার সুযোগ দিই, আমরা যদি ওই যে ক্ষুদ্র মাঝারি শিল্পে যদি বিনিয়োগ করি, সেক্ষেত্রে মানে অনেক বেশি ফল পাবো আমরা সেই বিদেশি বিনিয়োগের চেয়েও। আপনাদের তিনজনকেই দরকার এখন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে হাতে একেবারেই সময় নেই, আবারও অন্য বিষয়টা আলোচনা অনেক রয়েছে এই বিষয়ে, আজকের মতো শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আশা করছি আমাদের দেশ যেভাবে এগিয়ে চলেছে, সেই যেটি এমএসসির দিকেও আমাদেরকে বললেন যে আমরা স্পেসিফিক করার চেষ্টা করব, আস্তে আস্তে আমাদের সবকিছুই সামনের দিকে এগিয়ে চলেছে, আমরা এগোনোর চেষ্টা করব। আজকের মতো নিউজ24 সংলাপ এখানে শেষ করছি। আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আগামী দিন দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ।